কেউ কি বাংলাদেশকে ভালোবাসে? নাকি প্রশ্ন হতে পারে, কারা বেশি বাংলাদেশকে ভালোবাসে? গত কয়েকদিন থেকে বাংলাদেশে একটা বিষয় নিয়ে খুব বেশি সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, দাবি দেওয়া হচ্ছে, রাস্তায় মানুষ নামছে। মোটামুটিভাবে আন্দোলন হচ্ছে। গত ১৪ মাসে যে পরিমাণ আন্দোলন হয়েছে, এই আন্দোলনটা আরো বেশি মর্মার্থ এবং এর গুরুত্ব অনেক বেশি। কারণ এর সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের নিরাপত্তা এবং বাংলাদেশের কি বলবো যে অস্তিত্ব ব্যাপার আছে আসলে। এবং সে বিষয়টি হচ্ছে বাংলাদেশে চট্টগ্রামে লালদিয়াতে যে চর আছে সেখানে একটা নতুন সমুদ্র বন্দর হবে ৩ টা জেটি সম্পন্ন। একই সাথে ৩ টা জাহাজ থেকে পণ্য খালাস করা যাবে এবং এটি এপিএম ডেনমার্কের একটা কোম্পানির সাথে চুক্তি হয়েছে গত ১৭ই নভেম্বর। এবং এই চুক্তির ফলে আ বাংলাদেশের বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং এটা আম এক প্রকারে বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি স্বরূপভাবে দেখছে এবং এই কথাগুলো বলছে আন্দোলনকারীরা। নিরাপত্তার ইস্যু দেখাচ্ছে আরকি। তার মানে তারা আসলে যারা আন্দোলন করছে, তারা নিঃসন্দেহে দেশপ্রেমিক। আর যারা এই চুক্তিটা করছে বা যারা এই চুক্তির জন্য পিছন থেকে কাজ করছেন, তারা আসলে দেশের ভালো চায় না কিংবা আ দেশ বিক্রি করাটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। ডক্টর মোহাম্মদ ইউনূস, আশিক চৌধুরী কিংবা যারা এটা নিয়ে কাজ করছেন কিংবা যারা আসলে বাংলাদেশের বিশেষ করে ফরেন আ এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলেন, অর্থনীতি নিয়ে বলেন, যারা কাজ করছে তাদের কথা বলছি। তার মানে এরা হচ্ছে দেশকে ভালোবাসে না, দেশের প্রতি তাদের কোনো মমত্ববোধ নাই এবং দেশকে তারা বিক্রি করে দেওয়ার জন্যই জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে তারা এসছে। আর যারা দেশের প্রতি যাদের ভালোবাসা, যে দেশের অস্তিত্ব নিয়ে যারা এখন সবথেকে বেশি চিন্তাভাবনা করছেন, যারা এখন মোটামুটি শঙ্কায় আছেন, তারা যে শ্রেণী, তাদের আসলে ব্যাকগ্রাউন্ডটা কি? যদি আমরা তাদের ব্যাকগ্রাউন্ডটা যদি একটু চিন্তা করি, যারা এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর নিয়ে বিরোধিতা করছেন, চুক্তি বাতিল নিয়ে আলোচনা মানে জোর দাবি জানাচ্ছেন, তাদের আসলে ব্যাকগ্রাউন্ডটা কি? তাদের যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেখতে চান, এরা হচ্ছে স্থানীয় নেতা, স্থানীয় শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সেখানে রয়েছে বিভিন্ন সিন্ডিকেটের মালিকেরা এবং রাজনৈতিক দলের বড় রাজনৈতিক দল, বাম দল, ডান দল, আ বা এই ধরেন জাসদ, ন্যাপ, জাতীয় পার্টি, আ বিএনপিরও বড় নেতারা এটা নিয়ে কথা বলছেন। আ স্বয়ং বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও বলছেন যে, এই ধরনের চুক্তি আসলে এই সরকারের ম্যান্ডেটের ভিতরে পড়ে না। এটা করার দরকার ছিল না বা এটা আসলে তাদের এখতিয়ারের ভিতরে পড়ে না। এভাবে তিনি বলছেন। তার মানে আমরা ধরে নিচ্ছি এই যে যারা সিন্ডিকেট, যারা আ এই চাঁদাবাজি করেন কিংবা এই যে বন্দর কেন্দ্রিক যে সিন্ডিকেটটা আছে, বন্দর কেন্দ্রিক যে চাঁদাবাজি বলেন, অবৈধ ইনকাম বলেন, আ এই যে হাজার কোটি টাকার যে আসলে লেনদেনটা যে হয় প্রতি বছর, এই লেনদেনের সাথে না আসলে যে রাজনৈতিক দলই আসুক তারা অ্যালাইন হয়ে যায়। এতদিন আওয়ামী লীগ করে খেয়েছে, দল কিন্তু ওটাই আছে। মানে ওই সিন্ডিকেটের দল কিন্তু ওরাই আছে। যখন আওয়ামী লীগ চলে গেল এবার বিএনপি এসে এখানে অ্যালাইন করবে। তার মানে ওই বন্দরের টাকা কিন্তু ওই ধরেন হাওয়া ভবন, বঙ্গভবন, গণভবন থেকে শুরু করে পদ্মা, মেঘনা, যমুনা, চীন, জাপান, আমেরিকা, দিল্লি সব জায়গাতে এটার ভাগ কিন্তু যায় আসলে। তার মানে যারা এই দেশটাকে বেশি ভালোবাসে তাদের রেকর্ডটা আসলে কি বলে? তাদের ব্যাকগ্রাউন্ডটা কি বলে? এবং তারা কি যুক্তি দেখাচ্ছে? জাতীয় নিরাপত্তার যুক্তি দেখাচ্ছে। বাংলাদেশে বাংলাদেশের যারা এই যে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় কারা আছে আপনি বলেন? চট্টগ্রাম নিরাপত্তা দেখে হচ্ছে নেভাল বা বাংলাদেশ নৌবাহিনী। শুধু তারা দেখে না, তারা মেরিটাইম প্লাস সমুদ্র বন্দর পুরোটার নিরাপত্তাই কিন্তু তারা দেখছে এবং তারা তাদের স্বল্প যে আ সক্ষমতা আছে সেটার দিকে তো তারা ভালোই দেখছে। নিরাপত্তার কথা বললে তারা প্রশ্নবিদ্ধ হয় আরকি। আচ্ছা এবার আসি। এই যে বিদেশি কোম্পানি যারা আমাদের বাংলাদেশে বিনিয়োগ করছে, আপনি চিন্তা করেন বাংলাদেশে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট গড়ে ধরা যেতে পারে যে ১২০০ থেকে ১৩০০ আ কোটি মার্কিন ডলার। তো সেখানে বাংলাদেশের ইতিহাসে ইউরোপ থেকে আসা সবথেকে বড় ফরেন আ যে ডিরেক্ট ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে ৫৫০ কোটি মার্কিন ডলার, যেটা বেড়ে ৮০০ কোটি মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। যা বাংলাদেশের আ সাধারণত যে ফরেন আ যে ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসে সেইখানে এই একটা ইনভেস্টমেন্টই ৪৩ থেকে ৬৩% পর্যন্ত ইনক্রিজ করছে। একটা ইনভেস্টমেন্ট শুধু। অন্যদের কথা বাদ দিলাম। এবং এর এখানে যদি নতুন বন্দরটা করা হয় এবং নতুন বন্দরের ফলে যে পরিমাণ কন্টেইনার হ্যান্ডেলিং হবে তাতে প্রায় বাংলাদেশের আপ আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে ৪০% এফিসিয়েন্সি বাড়বে। কিন্তু এটা আসলে আমাদের পছন্দ হচ্ছে না।
চলেন এই আলাপটা একটু পরে করি। তার আগে এবার নিজেকে দিয়ে একটা গল্প করি। আমি আসলে ছোটবেলায় খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না। আমার বাবা-মা ওই যেহেতু একটু ঘাপু টাইপের ছিলাম, মানে আমাদের গ্রামীণ ভাষায় বলে ঘাপু বলে বা বোকা-শোকা বলে। ওইজন্য আমার ৩-৪ টা প্রাইভেট মাস্টার লাগতো আরকি, হ্যাঁ? প্রাইভেট মাস্টার লাগতো এবং আলাদা করে পড়াতো। একদম ক্লাস 1 থেকে এসএসসি, ইন্টার পর্যন্ত পড়ালেখা করেছি আরকি, হ্যাঁ? মাস্টার ছাড়া আমাদের চলে নাই। কারণ মাথায় ঘিলু নাই, পারতাম না। মাস্টার দিয়ে বসে, বসে পড়াইতো। তার মানে যারা একটু দুর্বল স্টুডেন্ট, যারা একটু পড়ালেখায় মানে একটু কম পারে, তাদের জন্য আলাদা করে মাস্টার দেওয়া হয়। কিন্তু যারা মাস্টার দেয়, তারা মানে কি চিন্তা করে? আমার সন্তানটাকে A+ পেতে হবে। আমার সন্তানটা A+ পেলেই হলো। আর কে কি পেল তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ধরেন আমার বাবা যদি হতো যে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। সে যদি এমন একটা মেকানিজম ডেভেলপ করত, যেটাতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাই পরিবর্তন হয়ে যেত। আমরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে চাই না, কিন্তু আমরা আমাদের সন্তানদের A+ চাই। তার মানে আমরা ব্যক্তিকেন্দ্রিক। মানে আমার সন্তান A+ পেলেই হলো। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে দেখার দরকার নেই। ঠিক তেমনি আপনি যদি চিন্তা করেন যে, এই যে বন্দরকে নিয়ে আমরা যেটা চিন্তা করছি যে, আমি পড়ালেখা পারতাম না জন্য আমাকে মাস্টার দেওয়া হয়েছে। আমরা আমাদের বন্দরের ফ্যাসিলিটিস তো বাড়াতে পারিনি। আমরা আমাদের বন্দরের এফিসিয়েন্সি বাড়াতে পারিনি। আমরা আমাদের বন্দরের কর্মদক্ষতা বাড়াতে পারিনি। দ্যাটস ওয়াই আমাদের বিদেশি বন্দর ইজারা দিতে হচ্ছে। যেহেতু দিতে হচ্ছে এতে লাভ কি হচ্ছে? আমাদের দেশ লাভ হচ্ছে। কিন্তু আপনারা এটা চাচ্ছেন না। আপনারা কি চাচ্ছেন? আপনার নিজের সন্তান A+ পেলেই হবে। আপনি ওই যে অস্বচ্ছতা, দুর্নীতি, চুরি, বাটপারি মানে বন্দর কেন্দ্রিক যত ২ নাম্বারি হয় ওটা করে নিজের পকেটটা আমরা ভরতে চাচ্ছি। এবং আপনারাই হচ্ছে দেশপ্রেমিক। যারা এই আন্দোলন করছেন, যারা এটা নিয়ে রাস্তায় নেমেছেন, আপনারা হচ্ছে সবথেকে বড় দেশপ্রেমিক। তাই না? কারণ আপনার সন্তানকে তো A+ পেতে হবে। মানে আপনার সন্তান মানে আপনার ব্যাংকে তো আসলে কোটি, কোটি টাকা ঢুকতে হবে। সো দেশ উচ্ছন্নে যাক তাতে কোনো সমস্যা নেই। এবার চিন্তা করেন যদি এই ডিরেক্ট ইনভেস্টমেন্টটা যদি বাংলাদেশে আসে এবং আসবে, এটা তো আসবে এবং আ অনেকে এটা নিয়ে বলছেন যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। এসব ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্য যখন হয়, যখন আ পিপি প্রাইভেট পাবলিক আ মডেলে যখন G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যখন এই ধরনের কোনো বড় চুক্তি হয়, কিছু জিনিস হাইড রাখা হয়। এটাই হচ্ছে ফর্মালিটিস এবং এইটা নিয়ে IMF থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংক তারা সবাই বলে এটার সারাংশ প্রকাশ করার জন্য। সবকিছু প্রকাশ করার দরকার নেই। তারপরও আপনি চিন্তা করেন যতটুকু করেছে সেখানে চুক্তিতে স্পষ্ট করে বলা হয়েছে যে ইন কেস এই যে চুক্তি হলো, চুক্তির ৯০ দিনের ভিতরে তাকে কাজ শুরু করতে হবে। উম বাস্তবায়ন হবে। এই চুক্তিটা বাস্তবায়ন হবে ৯০ দিন পরে। কেন? কারণ একটা বন্দর ইনভেস্টমেন্ট করতে গেলে একটা বন্দর কোম্পানি তাকে গঠন করতে মানে ওই এপিএম কে একটা কোম্পানি গঠন করতে হবে। এই কোম্পানি গঠন করার জন্য বাংলাদেশের ধরেন ৫০-৬০ টা দপ্তরে তাকে দৌড়ায় এবং এই কাজগুলো হবে। তবে এটা নিশ্চিত থাকেন যে ৯০ দিন লাগবে না বাংলাদেশে এপিএম কোম্পানি গঠন করে ফেলবে ১.৫ থেকে ২ মাসের ভিতরেই। এই নির্বাচনের আগেই তারা এটা কনফার্ম করে যাবে। কেন করবে? কারণ যেভাবে এই চুক্তিটা করা হয়েছে, এই চুক্তিটা চাইলে বাংলাদেশ মানে চুক্তিটা তো হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আর এপিএম এর মধ্যে। তো চাইলে বন্দর কর্তৃপক্ষ চাইলে এই চুক্তি ভেঙে দিতে পারে, চাইলে এপিএমও ভাঙতে পারে। কিন্তু এপিএম যদি কাজ কোনো কারণে গাফিলতি করলো, কোনো কারণে কাজ করলো না, হরতাল-টরতালকে মিলিয়ে বলল কাজ বন্ধ। এটার জন্য বন্দর কর্তৃপক্ষকে কিন্তু তাদের জরিমানা দিতে হবে। কোনো কারণে যদি এপিএম যদি আ সে তার নিজের দিক থেকে আ সে যদি চুক্তি ভঙ্গ করে, চুক্তি যদি সে না রাখতে চায় তাহলে সে চলে যেতে পারবে। কিন্তু মানে তাকেও জরিমানা দিতে হবে। এবং যদি বন্দর কর্তৃপক্ষ যদি চায় যে না আমরা আর চুক্তি রাখবো না। বন্দর কর্তৃপক্ষ যদি চায় যে চুক্তি রাখবো না, তাহলে যে বিনিয়োগ করতে চেয়েছিল এপিএম ৳৫৫০ কোটি মানে ৫০ কোটি মার্কিন ডলার তার অধিক টাকা দিতে হবে। সেই সংখ্যাটা আবার বলা নাই। বন্দর কর্তৃপক্ষকে তার অধিক টাকা দিতে হবে। তার মানে কারণ এপিএম তো বিভিন্ন জায়গা থেকে টাকার সংস্থান করে তো এখানে বন্দরে ইনভেস্ট করবে। কারণ তারা হচ্ছে ওখানে যারা বসবাস করে তাদেরকে উচ্ছেদ করতে গেলে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, নিজেকে ইনভেস্ট করতে হবে, এতগুলো টাকা বাংলাদেশে আনতে হবে। আর আপনি হুট করে ৬ মাস পরে বললেন যে এই চুক্তি মানি না। এটা তো হতে পারে না। এইজন্য এমন একটা প্রসিডিউর করেছে, এমন একটা নিয়ম করেছে চুক্তির ভিতরে যে যদি কখনো বন্দর কর্তৃপক্ষ বলে এই চুক্তি আমরা মানি না। পরবর্তী সরকার এসে বলল যে আমরা এই চুক্তি মানি না। এই চুক্তি বাদ, নতুন করে আসেন। চাইলে পারবে না। কারণ ৳৫৫০ কোটি মার্কিন ডলারেরও বেশি বাংলাদেশের বন্দরের পক্ষে দেওয়া সম্ভব না। তারপরেও যথেষ্ট যে বিষয়গুলো ডিসক্লোজ করেছে আপনি দেখেন যে তাদের ন্যূনতম টার্গেট হচ্ছে ৮,০০০ আ কন্টেইনার, ইচ ইউনিট কন্টেইনার সে যদি হ্যান্ডেল করে তাহলে $২১ এর মতন বন্দর কিন্তু লাভ পাবে।
অ্যাটলিস্ট সে যদি ওই লক্ষ্যমাত্রা নাও পৌঁছাতে পারে, তারপরও 6,40,000 কন্টেনার তাকে হ্যান্ডেল করতেই হবে। যেখানে আগে রাউন্ড অ্যাবাউট টাইম ছিল 7 থেকে 10 দিন, সেটা নামাবে 2 থেকে 3 দিনের ভিতরে। আচ্ছা, এবার এগুলো সব কথা বাদ দেন, এগুলো তো খুব মানে ভালো ভালো কথা হলো। এবার আবার আসি আমরা আমাদের যারা দেশকে নিয়ে ভালোবাসেন, যারা দেশের জন্য এত উতলা, যারা নিরাপত্তার বিষয় নিয়ে শঙ্কিত, দেশের সার্বভৌমত্ব নিয়ে শঙ্কিত, তাদের পক্ষে এবার যাই, তাদেরকে নিয়ে কথা বলি যারা এটা নিয়ে বলছেন। এই যে ডিপিআই, ডিপি ওয়ার্ল্ড, ডিপি ওয়ার্ল্ড ভারতের বন্দর দেখছে। তারপরে হচ্ছে পিএসআই বা এরকম একটা নাম, সিঙ্গাপুর একটা কোম্পানি, তারা প্রায় 40টার মতন বন্দর দেখছে। আচ্ছা, ভারত আমাদের সব থেকে বন্ধু প্রতিম দেশ তো ভারত। আমাদের আওয়ামী লীগ সরকার এখন ভারতে অবস্থান করছে, তো তারা হচ্ছে আমাদের সব থেকে বন্ধু প্রতিম দেশ। তারা তো ভারতে ডিপি ওয়ার্ল্ড এসে বন্দর হ্যান্ডেলিং করছে, প্রায় কয়েকটা 4-5টা বন্দর আছে তারা হ্যান্ডেল করছে। পাকিস্তানে ডিপি ডিপি ওয়ার্ল্ড হ্যান্ডেল করছে, আহ, ভিয়েতনামে করছে। তাহলে ভারতের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠছে না? ভারত কি তাহলে ডিপি ওয়ার্ল্ড অধিগ্রহণ করে ফেললো কিনা, ভারতের মালিকানা শেষ হয়ে গেল কিনা? কই, ভারত তো এগুলো নিয়ে কথা বলছে না। তাহলে বাংলাদেশ কি এমন আমরা মানে দেশপ্রেমিক হয়ে গেলাম, চট্টগ্রামের নেতা শ্রমিকরা, যে বাংলাদেশের নাকি অস্তিত্বই বিলীন হয়ে যাবে, এবং বাংলাদেশ এই এই কন্টেনার হ্যান্ডেলিং যদি দায়িত্বটা এদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে নাকি আমাদের নিয়ন্ত্রণ থাকবে না দেশে। বন্দর কর্তৃপক্ষ আর যারা জেটি নিয়ন্ত্রণ করবে, যারা অপারেশনের কাজ করবে, তারা কমপ্লিটলি আলাদা, এবং বন্দর কর্তৃপক্ষের আন্ডারেই তাদেরকে কাজ করতে হবে। আগের মতন কাস্টমস, আগের মতন সিকিউরিটি, আগের মতন যে মানে বন্দর কর্তৃপক্ষের যে কাজগুলো আছে, শুল্ক থেকে শুরু করে আগে যেভাবে চলতো এখনো সেম ওইভাবে চলবে। কিন্তু তারপরেও আমরা আসলে চাচ্ছি না কেন? যেখানে আমাদের অর্থনীতির বোঝা যাচ্ছে যে আমাদের 40% এখান থেকে ইনক্রিজ করবে। আমাদের দেশে 1 থেকে 1,500 তরুণরা সেখানে কাজ করার সুযোগ পাবে। আমাদের দেশে নতুন প্রযুক্তি আসবে। আমাদের দেশের শ্রমিকরা, আমাদের দেশের তরুণরা শিক্ষিত হবে। শিক্ষিত তো না, মানে হচ্ছে আরো দক্ষতা অর্জন করবে। আগামী 30 বছর আমরা তাদের কাছ থেকে কাজ শিখবো। 30 বছর পরে তারা চলে যাবে। ইন দ্য মিন টাইম আমার তো নতুন করে কার্গো হ্যান্ডেলিং এর সক্ষমতা বাড়লো। আমরা বেশি করে কার্গো হ্যান্ডেল করতেছি এবার বাংলাদেশে। আগামী 30 বছর করব। আমাদের তরুণরা সেখানে কাজ করার সুযোগ পাবে, কর্মদক্ষতা বাড়বে, আমাদের কর্মসংস্থান হবে। তারপরও আমরা আসলে কেন চাচ্ছি না? তাই না? প্রশ্নটা তো এখানে না? আমাদের কি আসলেই সার্বভৌমত্বের আসলে এখানে হুমকি? আসলেই কি আমাদের নিরাপত্তা হুমকি? আসলেই কি আমাদের বিদেশিরা এসে আমাদেরকে হস্তক্ষেপ করার সুযোগ পাচ্ছে কিনা? সমুদ্র বন্দর কি আমরা আসলেই দিয়ে দিচ্ছি? তার মানে কি সমুদ্র বন্দর ডিপি ওয়ার্ল্ডকে ভারত দিয়ে দিয়েছে, মানে সমুদ্র পুরাটাই ডিপি ওয়ার্ল্ডের হয়ে গেছে? আসলে এই বয়ানগুলো কারা তৈরি করছে? যারা এই বাংলাদেশকে খুব বেশি ভালোবাসে? যারা এই বাংলাদেশকে নিয়ে খুব বেশি চিন্তা করে, নাকি নিজের পকেটকে নিয়ে বেশি চিন্তা করে, নাকি যারা বেশি নিজের ব্যাংক ব্যালেন্স নিয়ে চিন্তা করে? এখন প্রশ্ন হচ্ছে এখানে, কারা বেশি বাংলাদেশকে ভালোবাসে? নতুন করে কি আমাদের ভাবতে হবে এখন? এবং সবথেকে দুঃখের বিষয় হলো যে আগামীতে যারা সরকার গঠন করবে তারাও এটা বিরোধিতা করছে। তারাও বলছে যে বাংলাদেশ সরকারের ম্যান্ডেট, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কোনো ম্যান্ডেট নেই এই ধরনের কোনো চুক্তি সম্পাদন করার। দেশের স্বার্থে আমার তো মনে হয় শুধু চট্টগ্রাম বন্দর না, বাংলাদেশের রেল, বাংলাদেশের বিমান, বাংলাদেশের বিমানবন্দর সবগুলো কমপ্লিটলি অপারেশন দেওয়া উচিত বাইরের প্রফেশনাল টিমকে, কোম্পানিকে। তাইলে যেমন বাংলাদেশের মানুষগুলো বাঁচবে, বাংলাদেশের কিছু অর্থনৈতিক উন্নয়নও হবে, এবং এটাই হওয়া উচিত। ডক্টর মোহাম্মদ ইউনুস, ইন্টারিম গভর্নমেন্ট, তারা চলে যাচ্ছে। যদি এই বন্দরের চুক্তিটা তো কনফার্ম হয়ে গেছে, এইটার ফলাফল আসলে আমরা ভবিষ্যতে পাবো, ভবিষ্যৎ প্রজন্ম পাবে আর কি। এবং শুধু পাবেই না, আমরা যারা ইন্ড ইউজার, বিভিন্ন রপ্তানি বা আমদানি ক্ষেত্রে যেসব প্রোডাক্ট আমরা ব্যবহার করি, আমরাও পাবো আর কি। এবং একটা সময় গিয়ে তো আপনারা আবার বলবেন, না আমরা তো ওই সময় চাচ্ছিলাম আর কি। তো ঠিক আছে, চাবেন, আপনারা বলবেন। তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে ইজারা দেওয়া তো সম্ভব না। তবে বড় বড় জায়গা, রেল, ট্রেন, বাস থেকে শুরু করে, আপনি ঢাকার কথা চিন্তা করেন। ঢাকাতে যদি 1,000 বাস যদি আপনি নামান, 1,000 বাস যদি আপনি এসি বাস যদি নামান, এবং টিকিট যদি নিজেদের মানে একদম সক্ষমতার ভিতরে রাখেন, ডিজিটাল টিকেটিং সিস্টেম করেন, পুরা ঢাকার চেহারা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এটা তারা করবে না। কারণ এখান থেকে দিন গেলে কোটি টাকার চাঁদাবাজি আছে। তাহলে দেশকে আসলে কারা বেশি ভালোবাসে? এই প্রশ্নটা আমাদের আসলে করা উচিত। সবারই করা উচিত, এবং সেটা চোখে
আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত। যারা দেশ নিয়ে চিন্তা করে, যারা দেশকে বেশি ভালোবাসে, দেশের অস্তিত্ব নিয়ে যারা চিন্তা করে, দেশের সার্বভৌমত্ব নিয়ে যারা চিন্তা করে, তারা কারা? তারা কি চায়? তারা কি করছে?